আমরা মহাকর্ষ অভিকর্ষ পড়তেছিলাম। গত ক্লাসে আমরা মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব এই জিনিসগুলো শেষ করছি। আজকে আমরা এই চ্যাপ্টারের ছোটোখাটো একটা বিষয় পড়ব, সাথে আরেকটা ইম্পর্টেন্ট অংশ পড়ব, ঠিক আছে? সো আমরা শুরুতে যেটা পড়ব সেটার একটা হেডিং দাও, অভিকর্ষ কেন্দ্র। ঠিক আছে, অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র। অভিকর্ষ কেন্দ্র, এটার আরেকটা নাম হইতে পারে ভার কেন্দ্র। ঠিক আছে না, ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই নয়। কেন একই নয় আমরা সেটাও দেখব। আপাতত এটা একটা হেডিং দাও, অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র। হ্যাঁ, অভিকর্ষ কেন্দ্রের সংজ্ঞাটা একটু লিখো স্যার। কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, এর ওজন যেই বিন্দু বরাবর ক্রিয়া করে, মনে হয় এরপর আসে, হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে ক্রিয়া করে, তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে ক্রিয়া করে তাকে ওই বিন্দুকে অভিকর্ষ কেন্দ্র বলে। ওই বিন্দুকে অভিকর্ষ কেন্দ্র বলে। কেন্দ্র বা ভার কেন্দ্র বলে। এবারে যেহেতু আমাকে আনাফ জিজ্ঞেস করছে যে স্যার ভর কেন্দ্র একই জিনিস কিনা, তো চল আমরা ভর কেন্দ্রের সংজ্ঞাটাও দেখি। ভর কেন্দ্রের সংজ্ঞাটা ছোট্ট করে একটা দেখব, আগেটা লিখে ফেলো। সেইটা একটু ইন্টারেস্টিং জিনিস যে তোমরা অনেক সময় মনে করে রাখো যে ভার কেন্দ্র আর ভর কেন্দ্র একই। সংজ্ঞাটা দেখলে মোটামুটি বুঝতে পারবা। আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিই, সেটা হচ্ছে ভার কেন্দ্র জিনিসটা হচ্ছে তোমার ওজনের সাথে সম্পর্কিত। একটা বস্তুর অভিকর্ষ বল দ্বারা নিচের দিকে পুলড হচ্ছে বা নিচের দিকে আকর্ষিত হচ্ছে, সেই আকর্ষণ বলটা যে লাইন বরাবর কাজ করতেছে সেই লাইনে একটা বিন্দু আছে, সেই স্পেসিফিক বিন্দুটাকে আমরা কি বলতেছি? ভার কেন্দ্র বলতেছি। একটু পরে আমরা বুঝাই দিব যে ভার কেন্দ্র কীভাবে বের করা যায়, এবং তখন তোমরা আরও ভালো মতো বুঝতে পারবা। আর ভর কেন্দ্র জিনিসটা কি? ভর কেন্দ্র হচ্ছে আমরা কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে যেই একবার তো বলেছি যে সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত আছে, তার মানে হলো কোনো বস্তুতে যেই বিন্দু বরাবর আমরা বল প্রয়োগ করলে এটার শুধুমাত্র কি হবে? রৈখিক গতি হবে, ঘূর্ণন গতি হবে না। আমরা বলতেছিলাম না বলের চ্যাপ্টারটাতে কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করলে দুই ধরনের আউটকাম আসতে পারে, লিনিয়ার মোশন, রোটারি মোশন, লিনিয়ার মোশন, রোটারি মোশন। সো এই যে লিনিয়ার মোশনটা হচ্ছে আমাদের কি, যেই বিন্দুতে আমরা বল প্রয়োগ করলে
এটা শুধুমাত্র লিনিয়ার মোশন থাকবে, রোটারি কোনো মোশন থাকবে না, ওই স্পেসিফিক বিন্দু থেকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি ভরকেন্দ্র। বুঝতে পারছো? সো যদিও সেক্ষেত্রে হচ্ছে তোমার কাপলের ইয়াতে বলতে পারো যে ওই পয়েন্টটাতে তোমার কি করতে পারে, কোনো ধরনের কাপল সৃষ্টি হয় না আর কি। হ্যাঁ, জাস্ট আমরা কোনো একটা টেবিলের উপরে রেখে যদি এমন একটা পয়েন্টে বল প্রয়োগ করবো যাতে কোনো রোটারি মোশন হবে না। হতে পারে, কোনো কোনো বস্তুর জন্য এটা সেম হয়ে যেতে পারে, বাট নট নেসেসারিলি সবসময় একই হতে হবে। সো তোমরা একটু লিখো স্যার, বস্তুর ভরকেন্দ্রের সংজ্ঞা লিখো। বস্তুর কণাগুলোর সমস্ত ভরকে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে বস্তুর কণাগুলোর সমস্ত ভরকে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে ওই বিন্দুর মধ্য দিয়ে সমস্ত কণার উপর এটা তোমাদের ইসাক স্যারের বইতে আছে এবং এটা কারেক্ট মনে হচ্ছে আমারও। ওই বিন্দুর মধ্য দিয়ে সমস্ত কণার মধ্য দিয়েই আসেন, এসে বসেন। ওই বিন্দুর মধ্য দিয়েই সমস্ত কণার উপর তাদের ভরের সমানুপাতিক সমস্ত কণার উপর তাদের ভরের সমানুপাতিক, সমস্ত কণার উপর তাদের ভরের সমানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল বলসমূহের লব্ধি, সমানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল, কি জানি বলে, ক্রিয়ারত সমান্তরাল বলসমূহের লব্ধি ক্রিয়া করে বলে বিবেচিত হয়। ক্রিয়ারত সমান্তরাল বলসমূহের লব্ধি ক্রিয়া করে বলে বিবেচিত হয়। ওই বিন্দুকে বস্তুর ভরকেন্দ্র বলে। ভরকেন্দ্র এক শব্দ, ভরকেন্দ্র বলে। সেখানে দেখো, বস্তুর কণাগুলোর সমস্ত ভরকে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে ওই বিন্দুর মধ্য দিয়েই সমস্ত কণার উপর তাদের ভরের সমানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল বলসমূহের লব্ধি ক্রিয়া করে বলে বিবেচিত হয়। ওই বিন্দুকে বস্তুর ভরকেন্দ্র বলে। এটাকে একটু বুঝিয়ে বলি। এখানে মূল কথা যেটা বলছে সেটা তোমরা এইভাবে বুঝতে পারবা। এই যে আমার কাছে একটা বড় টুকরা আছে, ধরলাম আমার এই বড় টুকরার উপর এই বরাবর একটা বল প্রয়োগ করছি, এই বরাবর একটা বল প্রয়োগ করছি, এই বরাবর একটা বল প্রয়োগ করছি, এরকম প্রত্যেক কণার উপর নানান বল আমরা প্রয়োগ করছি। ঠিক আছে, এবার আমরা এই সবগুলো বলকে যে বিন্দুতে, ধরো যে কি এই বিন্দুতে একটা মাত্র লব্ধি বল দিয়ে এটা প্রকাশ করতে পারতেছি, তো সমগ্র বলগুলোকে একটা বিন্দুতে আমরা কি হিসেবে ধরতে পারতেছি, কেন্দ্রীভূত হিসেবে ধরতে
পারতেছি, তখন সেটাকে আমরা কি বলবো? বুঝতে পারছো? তখন সেটাকে আমরা ভর কেন্দ্র বলবো। সো সমান্তরাল হইতে হবে, সরি এটা না, সমান্তরালে, সবগুলা সমানুপাতিক সমান্তরালে। সো বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম বল থাকবে, সেই বলগুলোকে একটা পয়েন্টে আমরা কেন্দ্রীভূত হিসাবে ধরে নিয়ে যদি করি তাহলে ওই পয়েন্টটাকে আমরা ভর কেন্দ্র বলবো। বস্তুর কণাগুলো সমস্ত ভরকে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে ওই বিন্দুর মধ্য দিয়ে সমস্ত কণার উপর তাদের ভরের সমানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল বল, ভরের সমানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল বল সমূহের লব্ধি ক্রিয়া করে বলে বিবেচিত হয়। ঠিক আছে, ওই বিন্দুটার মধ্য দিয়ে তো বিবেচিত হয়, ওই বিন্দুকে আমরা বলতেছি বস্তুর ভর কেন্দ্র। ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা একটু লিখাচ্ছি, আগেটা তুলে ফেলো। ওকে, তোমরা এবারে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের তুলনার নামে একটা অংশ লিখো। ভর কেন্দ্র ও ভার কেন্দ্রের তুলনা লিখো। ভর কেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায়, ভর কেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায় যে বিন্দুর ভেতর দিয়ে বস্তুর সমগ্র ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। 1 নম্বর দিয়ে লিখবা। ভার কেন্দ্র বললাম না, ভার কেন্দ্র হবে এটা, সরি। ভার কেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায়, তোমাদেরকে তুলনা করে বোঝানোর জন্য 1 নম্বরটা, 1 নম্বর দিছ। 1 নম্বরে লিখবা হচ্ছে ভার কেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায় যার মধ্য দিয়ে, এমন একটি বিন্দুকে বোঝায় যার মধ্য দিয়ে বস্তুর সমস্ত ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। বস্তুর সমস্ত ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তো সমস্ত ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে 1 নম্বরে। এখানের মধ্যে আবার ভর কেন্দ্রটা একটু বলি। এটা লিখলে ভর কেন্দ্রটা লিখে হচ্ছে ভর কেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায়, কিন্তু ভর কেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায় যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর শুধু রৈখিক গতি হয়, কোনো বৃত্তীয় গতি হয় না। কিন্তু ভরকেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায় যার উপর বল প্রয়োগ করলে, বলছে না, যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর শুধু যে বিন্দুতে করলে বস্তুর শুধু রৈখিক গতি হয়, কোনো প্রকার
ঘূর্ণন গতি হয় না। এরপরে নাম্বার 2 লিখবা। দেখো এবার এখানে আসো, আমরা একটা জিনিস যদি চিন্তা করি স্যার, বস্তুর ভর কেন্দ্র সকল অবস্থান আছে, কিন্তু মহাশূন্য যদি নিয়ে যাও বস্তুর কোনো ওজন আছে? মহাশূন্য বস্তুর কোনো ওজন নেই, তাহলে সেখানে কোনো ভার কেন্দ্র থাকবে? কারণ ভারই নেই, ওজনই নাই, তাহলে সেখানে কোনো ভারের কেন্দ্র থাকবে? থাকবে না। সো মহাবিশ্বের সকল স্থানে, মানে মহাবিশ্বের সকল স্থানে, এবার আমরা ভরকে আগে দিচ্ছি, এবারে পজিটিভ হচ্ছে ভর। মহাবিশ্বের সকল স্থানে ভর কেন্দ্র, কোনো বস্তুর ভর কেন্দ্র একই থাকে। কিন্তু শূন্য স্থানে যেখানে বস্তুর ওজন শূন্য, সেখানে বস্তুটির ভার কেন্দ্র থাকে না। বুঝতে পারছো? ফাইনালি আমাকে যে প্রশ্নটা করছো, স্যার কখন সেম হয়ে যায়, কখন ভরকেন্দ্র আর ভারকেন্দ্র সেম হয়ে যায়? কোনো বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ একই হলে ওই বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র একই হয়। মানে পুরা বস্তুটার প্রত্যেকটা বিন্দু যদি অভিকর্ষণ ত্বরণ সেম কাজ করে, অন্যথায় ভিন্ন হয়। ভিন্ন হয়, ভিন্ন হইতে পারে কার? যেমন পাহাড়ের, আমরা যদি পাহাড়ের উদাহরণ নিয়ে আসি, পাহাড়ের এক একটা পয়েন্টে জি এর মান এক রকম না। সে পুরা পাহাড়ের যদি ভার কেন্দ্রের কথা চিন্তা করি আর ভর কেন্দ্র চিন্তা করি, একই পাবো? একই পাবো না। কারণ ওই পাহাড়টাকে যদি আমরা কনসিডার করি, বিভিন্ন বিন্দুকে নিয়ে চিন্তা করি, এক এক বিন্দুতে আমরা ভর মানে ওজন এক এক রকম পাবো। তার মানে ওজন মানে তুমি অভিকর্ষ ত্বরণের কথা বলতেছো, অভিকর্ষ ত্বরণ এক এক রকম পাবো। তাহলে পুরো পাহাড়টার ভর কেন্দ্র একটা বিন্দুতে আসবে, ভার কেন্দ্র আরেকটা বিন্দুতে আসবে। যেমন পাহাড়ের ভিন্ন ভিন্ন বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন।
ঠিক আছে, তাই পাহাড়ের ভর কেন্দ্র ও ভার কেন্দ্র একই নয়। কোনো বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ একই হলে, বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ একই, প্রত্যেকটা বিন্দুতে অভিকর্ষ ত্বরণ একই হলে, বিভিন্ন বিন্দু না বলে আমরা মানে প্রত্যেকটি বিন্দুতে বললে ভালো বিষয় হতো এটাতে। কোনো বস্তুর প্রত্যেকটি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ একই হলে ওই বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই থাকে। ঠিক আছে, সো এটা একটা খুব উৎকৃষ্ট একটা উদাহরণ, তোমরা মাথায় রাখতে পারো আর কি। টাইম বলো তো কয়টা বাজে? 36। এটা কি বুঝতে পারছো তোমরা? মানে পার্থক্যটা কোন জায়গায় হয়ে যাচ্ছে বুঝতে পারছো? অভিকর্ষ বলের হিসাবে হচ্ছে, অভিকর্ষ বল যেখানে আছে সেখানে ভারকেন্দ্র আছে, অভিকর্ষ বল না থাকলে ভারকেন্দ্র নাই। তারপরে হচ্ছে তোমার, জানি এই টপিকটা একটু পড়তে মনে হচ্ছে একটু বোরিং পড়াটা, কিন্তু এখান থেকেই অনেক কিছু চলে আসে, তাই একটু বাসায় গিয়ে ভালো মতো করে পড়বা। আর ভরকেন্দ্র জিনিসটা হচ্ছে সবসময় থাকবে, বস্তুর উপর বল প্রয়োগ করলে কীরকম ইফেক্টগুলো হতে পারে, কিভাবে বলটা প্রয়োগ হতে পারে, এবং এগুলোকে আমরা সহজ করে ফেলার সময় ভরকেন্দ্র কনসিডার করি। বস্তুর উপর যখন সমান্তরালে সদৃশ বল দিই তখন বস্তুর উপরে আউটকামটা কেমন আসবে সেটা আমরা তখন ওই ভরকেন্দ্রের মাধ্যমে চিন্তা করি। ঠিক আছে, এবার আসো আজকের দিনের ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মুক্তিবেগ। আমরা মুক্তিবেগ নিয়ে একটু পড়ালেখা করব। আচ্ছা লিখছো স্যার? লিখে হলে এবার চলো আমরা ভরকেন্দ্র ভারকেন্দ্রের এই জিনিসটাকে শেষ করে আমরা মুক্তিবেগের দিকে আগাই। মুক্তিবেগ ইংলিশে বলে স্কেপ ভেলোসিটি, ইংলিশে সুন্দর নাম দিছে, বাংলা নামটা মুক্তিবেগ। মুক্তি কেন ভাই? মুক্তি বলতে কি শব্দ? ইংলিশের নামটা সুন্দর করে বলছে স্কেপ, পালিয়ে যাওয়া, পৃথিবী থেকে পালিয়ে যাওয়া। আর বাংলা একটু সাহিত্য ভাষা, তো সাহিত্যের সাথে একটু বেশি সম্পর্ক বাংলা ভাষার, তাই মুক্তি লাভ করবে, পৃথিবীর মায়া থেকে মুক্তি লাভ করবে। ঠিক আছে, তো চলো আসলে শুরু করি। আমাদের টপিকের নাম হচ্ছে মুক্তিবেগ। মুক্তি, হ্যাঁ হ্যাঁ, মানুষ মরে যাওয়ার পরে মুক্তি লাভ করে না, ওইরকমই কিছু একটা। তো ওইটা হচ্ছে তোমার মানুষের ওই যেটা আমাদের এখানকার মানুষজন বিশ্বাস করে যে মানুষের রূহ আত্মা এটা হচ্ছে এখান থেকে মুক্তি লাভ করে অন্য একটা জায়গায় চলে গেছে, আত্মার দুনিয়ায় চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তো সেমভাবে বলতেছে ওই পৃথিবী বা এই দুনিয়াটা ছেড়ে যখন কোনো একটা বস্তু চলে যায় সেটাকে আমরা বলতেছি মুক্তি লাভ করে ফেলছে, মুক্তিবেগ। সেম ধরনের এটা কিছু জিনিসপাতি, পৃথিবীটাকে ছেড়ে চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীতে আর ফিরে আসবে না, পৃথিবীর টানে আর ফেরত আসবে না, পৃথিবীর অভিকর্ষ বলে আর ফেরত আসবে না। ঠিক আছে স্যার? তাহলে যে বেগে বস্তুটাকে ছুঁড়ে মারলে এটা পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, মানে পৃথিবীর অভিকর্ষ বলটাকে কাটিয়ে চলে যাবে এবং এটা আর পৃথিবীতে ফেরত আসবে না, সেই বেগটাকে আমরা কি বলবো? মুক্তিবেগ। একটু লিখো মুক্তিবেগ সংজ্ঞাটা, একটু লিখো। সর্বাপেক্ষা কম বা সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে, এখানে লিখতেছি দেখো,
সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সে বেগকে মুক্তিবেগ বলে, স্কেপ ভেলোসিটি। মুক্তিবেগ বলে। বসেন না, ঠিক আছে। সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সে বেগকে মুক্তিবেগ বলে। অর্থাৎ এটা চলে যাবে আর ফেরত আসবে না। এটা কেমনে বের করতে হয় তোমাদেরকে একটা জিনিস বুঝাই। স্যার দেখো, এটাও ক্যালকুলাস করে বের করতে হয়। আমরা চিন্তা করবো কি জানো? শোনো বাচ্চারা শোনো, আমরা কাজ শক্তি ক্ষমতা করছি না স্যার? পৃথিবীর একটা কি, তাকে ফিরে আনতে একটা কাজের দরকার আছে কি নাই? আছে। আবার পৃথিবী তাকে একটা বল প্রয়োগ করতেছে নিচের দিকে। তাহলে পৃথিবীর বলের বিরুদ্ধে একটা বস্তু গিয়ে পৃথিবীতে আর ফেরত আসবে না। এর মানে দাঁড়াচ্ছে কি জানো? আমরা এখানে এটাকে হাইট চিন্তা করব না, এই যে হাইট, এই হাইটটা হয়ে যাবে অসীম। ওই যে ক্ষেত্রের বাইরের বিন্দুকে অসীম গত ক্লাসে বলতেছিলাম না? ক্ষেত্রের বাইরের বিন্দুটাকে আমরা অসীম বলতেছিলাম না? পৃথিবীর ক্ষেত্রটা পার করে চলে যেতে গেলে এখানে কী করতে হবে? অসীমে চলে যেতে হবে। আমরা কোন জায়গায় আছি? ভূপৃষ্ঠ থেকে আর ব্যাসার্ধের দূরত্বে আছি। আর ব্যাসার্ধ থেকে আর প্লাস অসীম ব্যাসার্ধে বা অসীম দূরত্বে আমরা যখন চলে যাব তখন হচ্ছে পৃথিবীর মায়া কেটে বাইরে চলে যাবে। সো এটাকে এইভাবে যদি ক্যালকুলেশন করি, আমরা কৃতকাজ দিয়ে করি, ওই কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন বলি না স্যার আমরা? সো তাহলে সর্বনিম্ন যেহেতু বলছে, তা মাত্র অসীমে চলে গেছে, এরকম কৃতকাজ কতটুকু হবে সেটা বের করব। ডাব্লিউ দিয়ে কৃতকাজ বের করব, মানে আর উচ্চতা থেকে, আর ব্যাসার্ধ থেকে, আর প্লাস অসীম ব্যাসার্ধে চলে যাওয়ার জন্য, অথবা অসীম ব্যাসার্ধে চলে যাওয়ার জন্য কি পরিমাণ কাজ তাকে করতে হয়েছে সেটা দেখব। সেই কৃতকাজ ইকুয়াল টু কী হবে? ওটার গতিশক্তির পরিবর্তন। গতিশক্তি ফাইনালি কি হয়ে যাবে? ওইখানে গিয়ে সর্বনিম্ন যেহেতু বলছে, সে ওইখান থেকে স্কেপ করে ফেলার পরে তার বেগ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কারণ সর্বনিম্ন কথাটা বলছি, যদি তার চেয়েও বেশি বেগ প্রয়োগ করি তাহলে সে পৃথিবীর মায়া ছেড়ে বের হওয়ার পরে স্থির না হয়ে সে গতিশীল থাকবে। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? সো এটা তোমরা অনেক সময় মনে রাখতে পারো যে কি, সীমানাটাকে পার করে স্থির হয়ে গেলে সর্বনিম্ন বেগ, আর সীমানাটাকে মানে কোনো রকমে পার করা আর একটু কম হলে সে সীমানার ভিতরেই থেকে যেত। ঠিক না? ঠিক কিনা স্যার? মানে তুমি ধরো জাম্প দিছো, জাম্প দিয়ে কোনো একটা লম্বা জিনিস পাড়ি দিচ্ছ, একদম তুমি কি যে সীমানাটাতে আছে ওই সীমানাটাকে পার হয়ে ওই জায়গায় চলে গেছো। তো সেটা কিভাবে করছো? সর্বনিম্ন এফোর্ট দিয়ে না? এর চেয়ে বেশি জোরে যদি লাভ দিতে তুমি আরও দূরে চলে যেতে না স্যার? সেম এখানের মধ্যেও এর চেয়ে বেশি বেগ যদি আমরা প্রয়োগ করি তাহলে সে সীমানার বাইরে গিয়েও মহাকাশে গতিশীল থাকবে। কিন্তু এখন সেখানে কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। তাহলে ফাইনাল ভেলোসিটি আমরা শূন্য ধরে ইনিশিয়াল ভেলোসিটি কত করতে হবে সেটা বের করে ফেলতে পারবো না এখান থেকে। সো এখানে আমরা কৃতকাজ ইকুয়াল টু দেখবো যে তোমার গতিশক্তির পরিবর্তন, শেষটা শূন্য, আদিটা তোমার হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে এই যে এই ভিটা বের করে নিলে এটা আমরা কি পেয়ে যাব? মুক্তিবেগ পেয়ে যাব। এখানে কৃতকাজ কত হবে বলছিলাম? মহাকর্ষীয় বলের বিরুদ্ধে যে কাজটা আমাকে করতে হচ্ছে বা মহাকর্ষ বলের যে কাজটা করতেছে সেটা যদি আমরা হিসাব করি তার উল্টা কাজ ধরে যদি আমরা নিয়ে আসি তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো নাকি পারো নাই? তো তাহলে মহাকর্ষ বল কি করতেছে? নিচের দিকে টানতেছে, বস্তু যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে সেখানে অবশ্যই নেগেটিভ হবে, এফ দিব আর হচ্ছে তোমার কি দিব?
আমরা ডিএক্স দিয়ে করে সুন্দর মতো ইন্টিগ্রেশন করলে এটা হয়ে আসবে। আমি তোমাদেরকে আগে বলছি যে তোমাদেরকে ক্যালকুলাসের প্রশ্নগুলো দেখাই না, শুরুতে যখন দেখাইছিলাম তোমরা কয়েকদিন চোখ টোক উল্টাই ফেলছিলা শুরুর দিকে যারা ক্লাস করছে। তো এই জন্য চিন্তা করছি কি আমি সব ক্যালকুলাসের অংশ একসাথে পড়াবো, সব ক্যালকুলাসের অংশ আপনাদেরকে একসাথে পড়াবো। এই পুরো জিনিসটা আপনারা যদি ক্যালকুলেশন করে নিয়ে আসেন, মুক্তিবেগটাকে আমরা VE দিয়ে প্রকাশ করি, স্কেপ থেকে আসতেছে আর কি। ছোট্ট করে নিচে একটা ই আছে, ছোট্ট করে নিচে একটা ই আছে। সো আমরা সেটা যদি বসাই, এখানে হবে 2 ক্যাপিটাল G ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল r। এখন সেখানে স্মল r জিনিসটা কি বোঝাচ্ছে? স্মল r জিনিসটা বোঝাচ্ছে হইল যে তুমি যেখান থেকে স্কেপ করতে চাচ্ছ, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি স্কেপ করতে চাও তাহলে স্মল r এর ভ্যালু হচ্ছে তোমার কত? ক্যাপিটাল R এর সমান হবে। আর তুমি যদি ধরো যে এই উচ্চতা থেকে স্কেপ করতে চাচ্ছ তাহলে তোমার একরকম হবে। তো এখন আমি এখানে একটু বিন্দুগুলো নাম দিয়ে দিই। এটা কেন্দ্র ও, এই পয়েন্টটাকে এ দিচ্ছি, এই পয়েন্টটাকে আমরা বি বলতেছি। আর এই বি অংশটার উচ্চতাটা আমাদের কত বলতে থেকে স্যার এইচ আছে। সো এ, সুতরাং এ বিন্দুতে মুক্তিবেগ, এ বিন্দুতে মুক্তিবেগ যদি আমরা করি VE, ছোট্ট করে একটা এ লিখতে পারি। এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি, পৃথিবীর পৃষ্ঠের জন্য ছোট্ট করে একটা এ লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের কি হবে? স্কোয়ার রুট, আমি যদি এই সূত্রটাকে বোঝানোর জন্য তোমাদেরকে জিনিসগুলোকে দেখাচ্ছি, ক্যাপিটাল R দিতে হবে। কেন? কারণ কেন্দ্র থেকে দূরত্ব কত? ক্যাপিটাল R। আর সুতরাং বি বিন্দুতে যদি আমরা করতে চাই, VE, বি বিন্দুতে যদি আমরা করি স্কোয়ার রুট 2GM ডিভাইডেড বাই R প্লাস H হবে। কারণ এখানে স্মল r এর অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব OB মানে হচ্ছে OA প্লাস AB, OA হলো আমার R আর AB হলো আমার H। এভাবে করতে হবে, বুঝতে পারছো? এই জিনিসটা একটু এঁকে নাও, তুলে নাও। মুক্তিবেগ বের করা, মুক্তিবেগ যে অবস্থানে সেই অবস্থানটাকে আমার বের করতে হবে। স্মল r দ্বারা আমার প্রকাশ করতেছে কেন্দ্র থেকে দূরত্ব। যেই অবস্থান থেকে আমি মুক্তি পেতে চাচ্ছি সেই অবস্থানটা কেন্দ্র থেকে কত দূরে আছে। যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে আছে কেন্দ্র থেকে। যদি সেটা একটু এইচ উচ্চতায় থাকে তাহলে কেন্দ্র থেকে সে R প্লাস H দূরত্বে আছে, সেটা আমি বসাই দিব। ঠিক আছে? আবার তুমি কোন একটা পয়েন্টে একটু লিখে স্টপ করে এই জায়গায় একটু দেখো তো স্যার, একটু এক মুহূর্তের জন্য এদিকে দেখবা। আমরা তাহলে এই যে VE ইকুয়াল টু √2 2GM ডিভাইডেড বাই স্মল r করছি, এইখানে একটা মজার কাজ করতে পারি। আমরা সব সময় শিখছি কি স্মল g ইকুয়াল টু কি GM ডিভাইডেড বাই R স্কোয়ার, এটা শিখছি না স্যার? পৃথিবীর পৃষ্ঠ এবং তার উপরের দিকে, মুক্তিবেগ তো পৃথিবীর পৃষ্ঠ এবং তার উপরের দিকে জন্য হিসেব করতেছি আমরা। এগুলো সবগুলো কিন্তু পৃথিবীর পৃষ্ঠ এবং তার উপরের দিকে জন্য মুক্তিবেগ। ওকে, সো পৃথিবীর পৃষ্ঠ বা তার উপরের দিকে আমরা মুক্তিবেগ হিসাব করতে গেলে অভিকর্ষ ত্বরণের জন্য এই সূত্রটা বলতে পারি। এখান থেকে একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, GM ইকুয়াল টু GR স্কোয়ার। এই যে এই জিনিসটা না তোমাদের অনেক জায়গায় অঙ্কে কাজে আসবে, এই কথাটা আমি বারবার কিন্তু বলবো না, তোমাদের মাথায় রাখতে হবে। এই GM আমাকে কি বোঝাচ্ছে? GM মানে যে কোনো G এবং R স্কোয়ার। এই জিটা কি, এই আরটা কি? এই জি আরটাকে আমি GR ছোট করে GR বলি, অর্থাৎ ওই অবস্থানের জি। ঠিক আছে? যখন এ বিন্দুতে চিন্তা করব তাহলে এ বিন্দুতে যখন আমি আর চিন্তা করতেছি তো এ বিন্দুর জিটাকে আমাকে সাথে কনসিডার করতে হবে। যখন বি বিন্দুর চিন্তা করতেছি বি বিন্দুতে কি জি এ বিন্দুর সমান হবে? অভিকর্ষ ত্বরণ কি বি বিন্দুতে এ বিন্দুতে সেম হবে? হবে না। আমরা তো পড়ছি যে জি অভিকর্ষ ত্বরণের ভিন্নতা কেন হয়, পড়ছি না? উচ্চতার কারণে ভিন্ন হয়। এই যে এ থেকে বিতে যখন চলে যাবে জিটা চেঞ্জ হয়ে গেছে না স্যার? আমাদের জিটা যখন আমাদের চেঞ্জ হয়ে গেছে তখন ওই সময় আমরা স্মল আরকে কি ধরছি? বি বিন্দুতে স্মল আর কি ধরছিলাম? বি বিন্দুতে স্মল আর ইকুয়াল টু ছিল আর প্লাস এইচ। তাহলে এই আর প্লাস এইচ উচ্চতার জিটাকে যদি আমরা এখানের মধ্যে বসাই তাহলে হয়ে যাবে। যেমন আমরা এখানের মধ্যে সেভাবে যদি করি, দেখো স্যার √2 GM এর জায়গায় যদি আমরা বসাই, GM এর জায়গায় কি বসাচ্ছি দেখো, GR স্কোয়ার, নিচে হচ্ছে R। তাহলে আমরা দিন শেষে কি পেলাম? √2 2G স্মল r। এবার
তোমরা এখানে কি করবে দেখো স্যার, এটা তো আমাদের মুক্তিবেগ, সুতরাং মুক্তিবেগ ভি ই ইকুয়াল টু কি পেলাম, √2g স্মল আর। এইটা একটা ফর্মুলা হয়ে গেল না স্যার আমার, এই যে এই কমন ফর্মুলাটার মতো একটা ফর্মুলা হয়ে গেল। হ্যাঁ, এই দুইটা কমন ফর্মুলা, কিন্তু আমাকে একটু বুঝতে হবে এখানে সেম এই অবস্থান অর্থাৎ ভূপৃষ্ঠের একটা অবস্থানে এবং ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতার অবস্থানে কেমন হবে। সো ভূপৃষ্ঠের অবস্থানে অর্থাৎ এই বিন্দুতে এটা কি হবে জানো, এই বিন্দুতে ভি ইকুয়াল টু 2g ক্যাপিটাল আর। জি মানে আমরা এখানের মধ্যে বলতেছি ছোট্ট করে এখানে একটা আর দিলে আমার মনে হয় ভালো হয়, স্মল আর দিলে ভালো হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এই জি আরটা আমার জি হয়ে যাবে, জি মানে আমার ভূপৃষ্ঠের জি, শুধু খালি জি বসা মানে আমার ভূপৃষ্ঠের জি, আমরা সেভাবেই মনে রাখবো। এই চ্যাপ্টারে আমরা খালি জি বসানো মানে শুধু ভূপৃষ্ঠের জি এর কথাই বুঝতেছি। আচ্ছা, এবার যদি আমাকে বলে বি বিন্দুতে জি এর মান বের করতে, বি বিন্দুতে এসকেপ ভেলোসিটি ভিই বের করতে বললে আমরা কি করব দেখো স্যার, স্কোয়ার রুট করব, করার পরে 2 লিখব। এইদিকে একটু খেয়াল করো, এই উচ্চতায় যেটা জি আছে বি বিন্দুতে কোনটা জি বসাবো আমরা এখানে সূত্রতে, এই সূত্রের মধ্যে অ্যাপ্লিকেট করতে চাইলে এই উচ্চতার জিটা বসাইতে হবে, অর্থাৎ এখন জিটা পরিবর্তন হয়ে যাবে জি এইচ। ওই অবস্থানের জি এর মান দ্বারা থাকতে হবে, বুঝতে পারছো নাকি পারো নাই? ধরো এরকম কেস কিন্তু আমাদের চলে আসে, এটা করার পরে তারপর আমরা এখানে কি বসাবো, স্মল আর এর জায়গায় আর প্লাস এইচ বসাবো। এভাবেও কিন্তু আমরা বি বিন্দু থেকে স্কেপ ভেলোসিটি বের করে ফেলতে পারবো, ঠিক আছে, বা মুক্তিবেগ বের করে ফেলতে পারবো। এই মুক্তিবেগের আমি এখানে যেভাবে করে পড়াইছি না, যত সহজে বুঝাই দিচ্ছি, এত সহজ করে কোনো জায়গায় বুঝাই না, বুঝছো? কারণ এখানে আমি একটা জিনিসই বুঝতে চাচ্ছি, একটা কমন একটা গ্রাউন্ড আছে, একটা কমন ফর্মুলা আছে, সেখান থেকে আমরা ভূপৃষ্ঠ হলে কেমন হয়, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় হলে কেমন হয় দেখে ফেললাম। ওই যে আরটাকে রিপ্লেস করে ক্যাপিটাল আর বসাবো যখন আমার ভূপৃষ্ঠ অবস্থানে হয়, যখন ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় হয় তখন স্মল আরটাকে রিপ্লেস করে আমরা আর প্লাস এইচ বসাই দিব। একইভাবে আমরা একটু চেঞ্জ করে এই যে এখানে একটা স্পেশাল একটা ফর্মুলার মাধ্যমে আমরা এখানে জিএম ইকুয়াল টু জি আর স্কোয়ার বসাতে পারি। এই কাজটা আমরা অনেক জায়গায় করব, সামনেও যখন আমরা উপগ্রহের অঙ্কগুলো করব, স্যাটেলাইটের অঙ্কগুলো করব, সেখানেও আমরা দেখব। সো আমরা এই ফর্মুলাটাতে জাস্ট জিএমটাকে রিপ্লেস করে জি আর স্কোয়ার বসাইছি, জিটার জায়গায় জি আর বসাইছি, অর্থাৎ আর দূরত্বে আর অবস্থানে জিটাকেই নির্দেশ করতেছে। সো এখানে আমরা একটা ফর্মুলা দিয়ে রাখছি, এটা কমন ফর্মুলা। স্কেপ ভেলোসিটি তুমি এভাবে করতে পারো, এভাবে করতে পারো। এখানে তোমাকে যেই গ্রহের মুক্তিবেগ বের করতেছি, যেই উপগ্রহ বা গ্রহের উপর মুক্তিবেগ বের করতেছি, ধরো পৃথিবীর করতেছি অথবা মঙ্গলের করতেছি অথবা চন্দ্রের উপরে করতেছি, তাহলে ওইটার ভর লাগবে তোমার ইউনিভার্সাল যে কনস্ট্যান্ট আছে সেটা লাগবে, আর হলো কেন্দ্র থেকে দূরত্ব লাগবে। আর এখানে কি কি লাগবে দেখো স্যার, ওইখানে যেই অবস্থানে তুমি করতেছো সেই অবস্থানে অভিকর্ষ ত্বরণটা কত সেটা জানা থাকা লাগবে। পার্থক্যটা বুঝো, তুমি কিন্তু তোমাকে গিভেন ডাটা থেকে বলে দিতে পারবা কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। তুমি কি এই সেট অফ ফর্মুলা ইউজ করবা নাকি এই সেট অফ ফর্মুলা ইউজ করবা, বুঝতে পারছো আমার কথা? তাহলে এই ক্ষেত্রে কি হবে যে এইটার জন্য যে ডাটাগুলো দেওয়া থাকতেছে এটার জন্য কিন্তু ডিফারেন্ট সেট অফ ডাটা দেওয়া থাকবে। এখানে কি দেওয়া থাকবে, অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে, তোমাকে কেন্দ্র থেকে দূরত্ব দুই জায়গায় দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে? সো সেইভাবে আমরা বসাই নিচ্ছি। দেখো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দিয়ে এটা বের করে নিয়ে চলে আসছে। ওগুলা দিয়ে এটাও করা যাবে, হ্যাঁ এটা করা যাবে। তখন তোমাকে আলাদা করে জি বের করে নিয়ে এসে করতে হবে, সো তখন এটা করাটাই বেটার। কিন্তু যখন তোমাকে সরাসরি জি দেওয়া আছে তখন তো তুমি নিশ্চয়ই এটা দিয়ে করবে না, করবা এটা দিয়ে করা উচিত হবে না। যখন তোমাকে জি দেওয়া থাকবে তখন তুমি এটা দিয়ে করাটা উচিত হবে, বুঝতে পারছো সেকেন্ড ব্যাপারটা? ভেরি গুড। মুক্তিবেগ নিয়ে এটুকুতে কারো কোনো প্রশ্ন আছে স্যার? না থাকলে এই মুক্তিবেগের মতো করে এখন কোন একটা বস্তুকে এবার আমরা চিন্তা করলাম, দেখো স্যার এটা লিখতে পারছো, তুলে নিতে পারছো পুরো জিনিসটা? তুলে নিলাম স্যার, একটু মুছে ফেলি কেমন? হ্যাঁ, সো এবারে আমরা একটু চিন্তা করছি মুক্তিবেগের কথা যেহেতু ভাবছি, এখানে আমরা একটা জিনিস ভাববো যে একটা পাহাড়ের উপর থেকে আমি একটা কামান নিয়ে, কিংবা বলতে পারো মর্টার না ক্যানন বলে ওগুলাকে, মর্টারও বলে না? আচ্ছা, ধরো আমরা পৃথিবী থেকে, এটা আমাদের পৃথিবী, তো পৃথিবী থেকে ধরো যে একটা ছোট উচ্চতায় আমরা এখান থেকে
ছুড়ে দিচ্ছি, একটা বেগে একটা বস্তুকে ছুড়ে দিচ্ছি। ধরো কথার কথা আমি বস্তুটাকে উপরের দিকে ছুড়ে মারলাম, উপরের দিকে কত বেগে ছুড়ে মারলে? উপরের দিকে তো ছুড়ে মারলে নিশ্চয়ই এটা উপরে যাবে না, হ্যাঁ। সো কত বেগে ছুড়ে মারলে এটা ভূমিতে পড়তেছে, কত বেগে ছুড়ে মারলে এটা কি হচ্ছে, বেগটাকে বাড়াইতে থাকলে কি হচ্ছে? আমরা তো গতিবিদ্যাতে দেখছি একটা বস্তুকে যদি আমরা একটা নির্দিষ্ট কোণে ছুড়ে মারি, একটা বস্তুকে যদি আমরা একটা নির্দিষ্ট কোণে ছুড়ে মারি, ধরো একটা নির্দিষ্ট কোণ করে ছুড়ে মারতেছি, একটা বস্তুকে একটা নির্দিষ্ট কোণ করে আমরা এখান থেকে কামান থেকে ছুড়ে মারতেছি, সেটা কি হবে? সেটা পরাবৃত্তাকার গতিতে গিয়ে তোমার এখানে পৃথিবীতে পড়বে না, ঠিক কি না? সো একটা বস্তুকে ছুড়ে মারলে তুমি নির্দিষ্ট কোণ করে, সেটা কি করে পৃথিবীতে এসে পড়ে যায়। কিভাবে পড়ে? পরাবৃত্তাকার পথে পড়ে। এটাকে আমরা প্রাস বলতেছিলাম, ঠিক না? ইংলিশে প্রজেক্টাইল বলতেছিলাম। সো কোনো একটা বস্তুকে ছুড়ে মারলে সেটা পরাবৃত্তাকার পথে পড়ে, কিন্তু এখানে একটা লিমিট আছে। একটা সীমার বেশি যদি তুমি বেগ দিয়ে দাও, সে এভাবে পরাবৃত্তাকার পথে পড়তে 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 একটা সময় কি হবে, সে এইভাবে এটাকে পৃথিবীটাকে প্রদক্ষিণ করে বৃত্তাকার পথে আবার চলে আসবে, বেগটা অনেক বেশি বাড়াই ফেললে। বুঝতে পারছো? একজন মারছে, ধরো ইউএসএ মিসাইল মারছে এসে বাংলাদেশে পড়ছে পরাবৃত্তাকার ভাবে, এরপরে মিসাইল মারছে গিয়া পড়ছে ধরো যে কি জাপানে গিয়ে পড়ছে, এরকম করে ঘুরতে ঘুরতে একটা সময় দেখা গেছে সে মিসাইল আরো বেগ বাড়াই দিছে। একটা সীমার বেশি যখন বেগ হয়ে যাবে, সেই মিসাইলটা ঘুরে এসে আবার ইউএসএর উপরে পড়বে বৃত্তাকার পথে, ঠিক আছে? তো সেটা কত বেগে ছুটে মারলে ঘুরে এসে মানে পুরো পৃথিবী একবার প্রদক্ষিণ করে চলে আসবে, সেটার জন্য আমাকে দেখতে হবে। সো আসো আমরা এখানের মধ্যে কয়েকটা পয়েন্ট লিখবো। নাম্বার 1, এটার হেডিং কি লিখবো? আমি হেডিংটা বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো। লিখো যে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে ভি নট বেগে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে ঠিক আছে, ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে, দেখছ, ভি নট বেগে উপরের দিকে নিক্ষেপ করলে পৃথিবীর আকর্ষণ বলের দ্বারা বস্তুটির